তাহলে শুরু করি। এখন মনে করো এই বিকারের মধ্যে যে বরফটা আমরা নিলাম সেই বরফের তাপমাত্রা প্রথমত -20°C। তো -20°C বরফকে আমরা এই তাপ দেব এবং আমাদের কাছে একটা স্টপ ওয়াচ থাকবে। সেই স্টপ ওয়াচ অনুসারে আমরা সময় কাউন্ট করব। প্রতি 2 মিনিট পর পর আমরা সময়ের সাথে সাথে তাপমাত্রা কতটুকু বাড়লো সেটা খেয়াল করব। যেহেতু এটা একটা ব্যবহারিক ক্লাস, তো ব্যবহারিক ক্লাসটা হাতে কলমে দেখানো দরকার ছিল, কিন্তু আমরা হাতে কলমে না দেখিয়ে এখন ব্যাপারটাকে একটু বোর্ডে ডিসকাস করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, যখন বরফের তাপমাত্রা -20°C ছিল তখন সময় হবে 0। তার মানে সময় যখন 0 তখন বরফের তাপমাত্রা -20°C। ঠিক 2 মিনিট পর, সময় যখন 2 মিনিট, তখন দেখা গেল বরফের তাপমাত্রা -20 থেকে বৃদ্ধি পেয়ে 0 হলো। আরো 2 মিনিট পর অর্থাৎ 4 মিনিট পর সময়ে দেখা গেল যে বরফের তাপমাত্রা এখনো 0ই আছে। আরো 2 মিনিট পর 6 মিনিটে বরফের তাপমাত্রা 0 থাকলো। এবার আরো 2 মিনিট পর দেখা গেল যে বরফ গলে অলরেডি পানি হয়ে গেছে, সেই পানির তাপমাত্রা 30°C পৌঁছে গেছে। এভাবে বাড়তে বাড়তে সময় যখন 8 থেকে 10 হলো, 10 মিনিট হলো, তখন দেখা গেল যে এই বরফ গলা পানির তাপমাত্রা 65°C। এভাবে সময় যখন 12 হলো তখন দেখা গেল যে পানির তাপমাত্রা 100°C। আবার সময় যখন 14 হলো তখনও দেখা গেল পানির তাপমাত্রা 100°C, অর্থাৎ এখানে পানি বাষ্প হওয়া শুরু হয়ে গেছে। এভাবে সময় যখন 14 মিনিট থেকে 16 মিনিটে পৌঁছে গেল তখনও দেখা গেল যে পানির তাপমাত্রা 100°C। আবার সময় যখন 16 মিনিট থেকে 18 মিনিটে পৌঁছে গেল তখন দেখা গেল যে এই পানিটার থেকে যে বাষ্প উৎপন্ন হচ্ছে সেই বাষ্পের তাপমাত্রা 120°C। তো এভাবে দেখা গেল যে তাপমাত্রা বাড়তে থাকলো আর বরফের অবস্থার পরিবর্তন ঘটতে থাকলো। তো এই বিষয়টাকে আমরা যদি এই ছক থেকে যদি আমরা একটা গ্রাফ করে নেই, তো গ্রাফটাতে আমরা কি বুঝতে পাই? খেয়াল করে দেখো, এক্স অক্ষ বরাবর নেওয়া হবে সময় এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হবে তাপমাত্রা। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সময় নিচ্ছি, তাহলে সময় নেব 2 মিনিট করে। তাহলে প্রতি বর্গ ঘরের দৈর্ঘ্যকে 2 মিনিট ধরতে হবে। তাহলে এই জন্য হবে 0 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 16 মিনিট এবং 18 মিনিট। তার মানে সময় 2 2 করে বাড়ল। এবার ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রা বিবেচনা করব। এটা হলো 0°C, এরপরে 20 বাড়বে, তাহলে 20°C, 40°C, 60°C, 80°C, 100°C, 120°C। এটা হলো ধনাত্মক ওয়াই অক্ষের দিকে। আর নিচে যদি চলে যাও 0 থেকে নিচে অর্থাৎ নেগেটিভ ওয়াই অক্ষ, তাহলে তাপমাত্রা হলো -20°C, কারণ আমাদের এখানকার বরফের তাপমাত্রা আমরা -20°C নিয়েছি। এখন এই ছকটা থেকে যদি আমরা গ্রাফ করি, তাহলে এই গ্রাফটিতে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটা এরকম আঁকা বাঁকা হবে। প্রথমে মনে করো এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছে গেছে, বি থেকে আবার মনে করো সি বিন্দুতে পৌঁছে গেছে, সি থেকে ডি বিন্দুতে পৌঁছে গেছে, ডি থেকে ই তে এবং ই থেকে সর্বশেষ এ পে পৌঁছে গেছে। তাহলে
বরফের অবস্থার পরিবর্তনের সময় যে রেখাটা আমরা পেলাম সেই রেখাটা দেখা গেল এ থেকে এফ পর্যন্ত। এই এ থেকে এফ পর্যন্ত যে রেখা, সেই রেখাটাকে আমাদের একটু ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তাপ প্রয়োগ করলে প্রত্যেকটা পদার্থেরই তাপমাত্রার পরিবর্তন ঘটে এবং তাপমাত্রার পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে ওই বস্তুটির ভিতরের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর আন্তঃআণবিক শক্তি কমতে থাকে এবং অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে। ফলে ওই পদার্থটা এক পর্যায়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়। এই যে ঘটনাটা, এ ধরনের ঘটনাকে বলা হয় পদার্থের অবস্থার পরিবর্তন। তো এইখান থেকে আমাদের বেশ কিছু সংজ্ঞা লিখে ফেলতে হবে এবং এই সংজ্ঞাগুলা মুখস্থও রাখতে হবে। তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাপ তাপ প্রদান, তাপ প্রদানের বা অপসারণের, তাপ প্রদানের বা অপসারণের জন্য যে কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকে অবস্থার পরিবর্তন বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? তাপ প্রদানের ফলে অথবা তাপ অপসারণের ফলে যে কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় যে রূপান্তর হয়, এই রূপান্তর হবার ঘটনাটাকেই বলা হয় পদার্থের অবস্থার পরিবর্তন। এই পদার্থের অবস্থান পরিবর্তন বোঝার জন্য তোমাকে এই গ্রাফটা অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। এই ছবিটাতে খেয়াল করো, বরফ একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর সেটা গলে গিয়ে পানিতে রূপান্তর হওয়া শুরু করলো। এই গ্রাফটাতে দেখা যাচ্ছে যে ঠিক 2 মিনিট পর যখন বরফের অবস্থা বি বিন্দুতে পৌঁছে গেল, তখন বরফ গলতে আরম্ভ করলো এবং ঠিক সি বিন্দুতে এসে বরফের এই গলনটা সম্পন্ন হলো। অর্থাৎ বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো। বি থেকে সি পর্যন্ত রেখাটা ফলো করো। এখানে পদার্থটা গলে যাচ্ছে, অর্থাৎ বরফ এখানে গলে যাচ্ছে। তাহলে আমাদের এবারের প্রশ্ন সেটা হলো গলন কি? কোনো কঠিন বস্তু কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হবার যে প্রক্রিয়া, তাকে গলন বলা হয়। এখানে খেয়াল করে দেখো, বরফের তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপ প্রদানের ফলে ঠিক যখন বরফের তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছে গেছে, তখন সেই বরফটা গলা আরম্ভ করেছে, অর্থাৎ কঠিন থেকে তরল হওয়া শুরু হয়েছে। তাহলে এই যে কঠিন থেকে তরল হয়ে যাওয়া, এটাই হলো গলন। তাহলে আমরা কি লিখতে পারবো? কোনো কঠিন পদার্থের
কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলা হয়। তাহলে যে কোনো কঠিন পদার্থ তাপ প্রদানের ফলে এক সময় গলে যাবে। এই যে কঠিন থেকে তরল হওয়া, এটাই গলন। খেয়াল করে দেখো, যে কোনো কঠিন পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে থাকবে। তাহলে এইখান থেকে বি এবং সি এই রেখাটা খেয়াল করো, এই রেখাটা বরফের গলনাঙ্ক নির্দেশ করে। তাহলে এই যে বলা হলো গলনাঙ্ক, তাহলে গলনাঙ্ক কি? তাহলে এবারের প্রশ্ন, গলনাঙ্ক কি? গলনাঙ্ক তাহলে আমরা কি বলতে পারি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের গলন সম্পন্ন হয়, মানে কি? মানে হলো গলন শুরু হয় এবং শেষ হয়। এই গলন শেষ না হওয়া পর্যন্ত ওই তাপমাত্রাটা একই থাকবে, তাপমাত্রাটাকে বলা হবে গলনাঙ্ক। তাহলে খেয়াল করে দেখো, বি বিন্দুতে বরফ গলা আরম্ভ হয়েছে, সি বিন্দুতে এসে বরফ গলা শেষ হয়েছে। এখানে খেয়াল করে দেখো, বি থেকে সি পর্যন্ত বরফ গলে যাবার সময় এইখানে তাপমাত্রাটা স্থির ছিল, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই 0 ডিগ্রি সেলসিয়াস হলো বরফের গলনাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি? অবশ্যই এটা স্বাভাবিক চাপে হতে হবে। তাহলে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের গলন সম্পন্ন হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। যেমন স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে বাষ্পীভবন। এখানে খেয়াল করে দেখো, এই -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তাপ দিতে দিতে এক সময় তাপমাত্রা যখন বরফ গলা পানির তাপমাত্রা যখন 12 মিনিট পর ঠিক 100-তে পৌঁছে গেছে, তখন কিন্তু এই পানিটা বাষ্প হতে শুরু করেছে। তাহলে তাপ প্রদানের ফলে যে কোনো তরল পদার্থ এক সময় বাষ্পে পরিণত হয়, অর্থাৎ তরল থেকে বাষ্পে রূপান্তর হয়। এই যে তরল থেকে বাষ্পে রূপান্তর হওয়া, এটাই হলো বাষ্পীভবন। তাপ প্রদানের ফলে কোনো তরল পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। এই বাষ্পীভবন প্রক্রিয়াটা দুইভাবে সম্পন্ন হতে পারে। এক নম্বর প্রক্রিয়া সেটাকে আমরা বলবো বাষ্পায়ন। এটাকে ইংরেজিতে ইভাপোরেশন বলা হয়। আর দ্বিতীয় যে পদ্ধতি, সে পদ্ধতিটাকে বলা হবে স্ফুটন বা বয়েলিং। তাহলে যে কোনো পদার্থের বাষ্পীভবন, তরল পদার্থের বাষ্পীভবন
দুই প্রক্রিয়ায় হতে পারে। তো একটা হলো বাষ্পায়ন আর একটা হলো স্ফুটন। তাহলে তরলের বাষ্পীভবন দুই প্রক্রিয়ায় হতে পারে। এক নম্বরকে বলবো আমরা বাষ্পায়ন, আর 2 নম্বর যে প্রক্রিয়া এটাকে আমরা বলবো স্ফুটন বা বয়েলিং। তাহলে এবার আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো এই যে বাষ্পায়ন আর স্ফুটন কি, কোনটাকে আমরা বাষ্পায়ন বলবো আর কোন প্রক্রিয়াটাকে আমরা স্ফুটন বলবো। এটা বোঝার জন্য তোমাকে এই ছবিটা আরো একবার ভালো করে খেয়াল করতে হবে। খেয়াল করে দেখো, আমরা একটা বিকারে বরফ নিয়ে তাপ প্রদান শুরু করেছিলাম। সেই বরফটা এক পর্যায়ে গলে গেছে, সেই বরফ গলা পানিতে তাপ দেওয়া হচ্ছে। সেই বরফ গলা পানি যখন 100 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু বাষ্প হওয়া শুরু হবে। তো এই যে তাপ প্রদান করে কোনো একটা তরল পদার্থকে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে গিয়ে বাষ্পে পরিণত করা, এটাকে কিন্তু আসলে স্ফুটন বলা হবে। আর যে কোনো তাপমাত্রায় একটা তরল পদার্থকে বাষ্পে রূপান্তর করা, এটা হবে বাষ্পায়ন। যেমন আমরা যদি একটা ভেজা কাপড় বা ভেজা তোয়ালে বারান্দায় শুকাতে দেই, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প হয় না। এই আধা ঘন্টা 1 ঘন্টা বারান্দায় থাকতে থাকতে এটা পানিটা বাষ্প হয়ে যায়। তো এটা তো তোমার তাপ দেওয়া হলো না। আবার মনে করো 1 বাটি পানি আমাদের বারান্দার পাশে অথবা আমাদের ঘরের এক কোণায় রেখে দেওয়া হলো। সেটা যদি 3-4 দিন পর খেয়াল করে দেখা যায় যে বাটির পানিটা একটু কমে গেছে, তাহলে বাটির পানি কেউ ফেলেনি, তাহলে পানিটা কমলো কিভাবে? তাহলে অবশ্যই পানিটা বাষ্প হয়ে গেছে। তো এই যে পানিটা বাষ্প হলো, এখানে কিন্তু তাপ দেওয়া হয়নি। এখানে যে কোনো তাপমাত্রায় এই পানিটা বাষ্প হতে পারে। তোমরা সংজ্ঞাটা একটু খেয়াল করো। সংজ্ঞায় যেটা কথা বলা হচ্ছে সেটা হলো, যে কোনো তাপমাত্রায় যে কোনো তরল পদার্থকে শুধু উপরের তল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলা হয়। এখানে শুধুমাত্র উপরের তল থেকে বাষ্পটা হবে, সমগ্র তল থেকে বাষ্পটা হবে না। যেমন পুকুরের পানি ধীরে ধীরে শুকিয়ে যায়। তো এই পুকুরের পানিটা যে শুকায়, এটা পুকুরের পানির উপরের তল থেকে বাষ্পটা হয়। সূর্যের তাপ পুকুরের পানি তো উপরের তলে পড়ে, ফলে আস্তে আস্তে পানিটা বাষ্প হয়। তো এই যে আস্তে আস্তে বাষ্প হওয়া, এটাই হলো বাষ্পায়ন। এটা একটা ধীর প্রক্রিয়া। তাহলে আমরা কি বলতে পারি? বাষ্পায়ন হলো একটা ধীর প্রক্রিয়া। এই ছবিতে খেয়াল করো, আমরা কি করছি? তাপ প্রদান করছি। তাহলে তাপ প্রদান করে কোনো একটা তরল পদার্থকে নির্দিষ্ট তাপমাত্রায় সমগ্র তল থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হবে স্ফুটন। এই প্রক্রিয়াটা শুধু উপরের তল থেকে হবে না, এই প্রক্রিয়াটা পুরো তরল পদার্থটার সমগ্র তল থেকেই হবে। অর্থাৎ উপরের তরল নিচে যাবে, নিচের তরল উপরে আসবে, পুরো টগবগ করে ফুটবে, এরপরে সেটা স্ফুটন ঘটবে। তাহলে তাপ প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হবে স্ফুটন। তাহলে স্ফুটনাঙ্ক কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের স্ফুটন সম্পন্ন হয়।
সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে, অবশ্য স্বাভাবিক চাপে কথাটা লিখলে আরো ভালো হয়। তাহলে আমরা স্বাভাবিক চাপে কথাটা লিখে দেব, তাহলে সংজ্ঞাটা আরো পারফেক্ট হবে। তাহলে লিখব স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থের স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থের স্ফুটন সম্পন্ন হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এই ছবিটা খেয়াল করো। এই ছবিটাতে এ থেকে বি পর্যন্ত বরফের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, বি থেকে সি পর্যন্ত এখানে কিন্তু বরফের তাপমাত্রা বৃদ্ধি পায় নাই কিংবা কমে নাই। আবার সি থেকে ডি পর্যন্ত বরফ গলা পানির তাপমাত্রাটা বেড়ে গেছে, কিন্তু ডি থেকে ই পর্যন্ত, ঠিক খেয়াল করে দেখো, ডি থেকে ই পর্যন্ত এখানেও কিন্তু আবার এই পানির তাপমাত্রাটা বাড়ে নাই, আবার ই থেকে এ পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। তাহলে এই গ্রাফটার দুই জায়গায় তাপমাত্রা বাড়েনি, একটা হলো বিসি, একটা হলো ডিই রেখায় তাপমাত্রা বাড়েনি, কিন্তু আমরা তো তাপ প্রদান বন্ধ করিনি। তাহলে তাপমাত্রা এই দুই জায়গায় বৃদ্ধি পেল না কেন? প্রশ্নটা কিন্তু এখানে। খেয়াল করে দেখো, একটা পদার্থের যখন অবস্থার পরিবর্তন ঘটে, ওই সময় পদার্থটির আন্তঃআণবিক শক্তি কমতে থাকে এবং পদার্থ যে অণুগুলো দ্বারা গঠিত, সেই অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। তো এজন্য তার কিছু শক্তির দরকার। এই শক্তিটা, আমরা যে তাপ শক্তিটা দিচ্ছি, সেই তাপ শক্তিটা ওই সময় গৃহীত হয়। ফলে এই শক্তিটা পদার্থটার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য ব্যয় হয়। এ কারণে ওই সময় তাপমাত্রাটা বাড়তে পারে না। এই ধরনের যে একটা তাপ, এই ধরনের যে তাপটা আমরা দিলাম অথচ তাপমাত্রা বাড়লো না, সেই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। তাহলে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তাহলে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন ঘটায়, সেই তাপকে সুপ্ত তাপ বলে। সুপ্ত তাপ আবার দুই প্রকার হয়ে থাকে। বিসি রেখায় দেখো, এখানে কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে, আবার ডিই রেখায় এসে তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে। এ কারণে যখন কঠিন পদার্থ কঠিন থেকে তরল হবে, ওইখানে হবে
গলনের সুপ্ত তাপ। আর যখন তরল পদার্থ বাষ্প হবে তখন বলা হবে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো এ কারণে আরো দুইটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, সেটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কি, আর একটা হলো পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কি। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো, গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে, তার মানে যে তাপমাত্রায় পদার্থটা গলতে থাকবে সেই তাপমাত্রাটা স্থির থাকবে। যদি বরফ হয় তাহলে 0 ডিগ্রি তাপমাত্রাটা স্থির থাকবে। এ কারণে বলা হচ্ছে গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি ভরের বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। এখানে বরফটাকে আসলে সম্পূর্ণ গলাতে হবে। 1 কেজি ভরের বরফ ছিল, তোমাকে 1 কেজি ভরের বরফ পুরোপুরি গলিয়ে ফেলতে হবে। তুমি যদি আবার অর্ধেক গলাও 500 গ্রাম তাহলে কিন্তু আর হলো না। এজন্য এখানে সম্পূর্ণ বরফটা গলাতে হবে। একে LF দ্বারা প্রকাশ করা হয়। এর মান নতুন বইয়ে আর পুরাতন বইয়ে একটু আলাদা আলাদা দেওয়া রয়েছে। নতুন বইয়ে হলো 3,34,000 জুল পার কেজি। তার মানে 1 কেজি ভরের বরফকে সম্পূর্ণভাবে গলিয়ে 1 কেজি ভরের পানিতে পরিণত করার জন্য 3,34,000 জুল তাপ দিতে হবে। তাহলে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কি? খেয়াল করে দেখো, এখানে হবে গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলা হবে। তাহলে সংজ্ঞাটা আমি আর একবার বলছি। তাহলে স্ফুটনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি ভরের পানিকে সম্পূর্ণরূপে স্ফুটনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি ভরের পানিকে সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। একে এলভি দ্বারা প্রকাশ করা হয়। একে এলভি দ্বারা প্রকাশ করা হয়।
এর মান 22,68,000 জুল পার কেজি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি ভরের পানিকে সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করার জন্য 22,68,000 জুল তাপ দিতে হবে।